আজকের অনুষ্ঠানের সভাপতি কবি রফিক আজাদ, যিনি মুক্তিযোদ্ধা এবং আজকের লেখক যিনি ডক্টর রফিকুল নবী, যিনি মুক্তিযোদ্ধা এবং একই সেক্টরে একই সময় কাজ করেছেন। আর আজকে আর আজকে এই মুহূর্তে যিনি কথা বলে গেলেন যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কোথায় জানো না যে তোমার মা আমার ক্লাস ফ্রেন্ড, তার কারণ আমরা এর পরীক্ষা একসঙ্গে দিয়েছিলাম, মূলত মাঝখানে গ্যাপ গেছে। তারপরও তো স্বাভাবিকভাবেই অনেকগুলো কারণে তার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। বাংলা একাডেমিতে ছিলাম আমরা, রফিক ছিলেন, আমরা একসঙ্গে ছিলাম, উনি প্রায় আসতেন এবং একসঙ্গে উনি আর কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন। তখন দেখতে পেলেন যে কি ধরনের অ্যানামলিজ বাংলা একাডেমিতে হয়ে গেছে, কি অবিচার করা হয়েছে, সবই দেখেছিলেন। তো আমি এসেছি, আমরা আজকে এটা দেখতে হয়েছি ডক্টর নবী বই সম্পর্কে আলোচনা করার জন্য। আমি তার আগে একটু ছোটদের মাঝে মাঝে নকল করতে হয়, নিউটনের নকল করে আমি একটু কথা বলি। যে রফিক হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে এলেন, আমি তখন সেকেন্ড ইয়ারে ভর্তি করলেন আমার ছোট বোনের সঙ্গে রফিকুল ইসলাম খান, তারপর হয়ে গেলেন রফিক আজাদ, তারপর হয়ে গেলেন আমাদের কি গার্জিয়ানের মতো আসাদ ভাই 4 লাইনের একটা কবিতা দেন, 10 লাইনের একটা কবিতা দেন, যেন আমি কত কবিতা লিখি, আমি কোনো কবিতা লিখি ব্র্যাকেটে করে রাখি, বিশ্বাস করেন। একটা কবিতা তো একটা কবিতা বেরিয়ে গেছিল, লুম্বর বলে একটা কবিতা বেরিয়েছিল রণেদার কল্যাণে, সেটা সংবাদের এডিটোরিয়াল পেজে ছাপা হয়েছিল, ফলে একটু নামদাম হয়েছিল। এই পর্যন্ত আমি লিখি না, ছন্দই জানি না, পড়েছি কবিতা পাগলের মতো, তখনও পড়তাম, এখনো পড়ি, আগে লিখতে পারতাম না, এখনো পারি না, চেষ্টা করে যাচ্ছি। রফিকে জোর করে আমাকে লেখক বানিয়ে ছাড়লো আর কি। আমি এই কথা আমি বহু জায়গায় বলেছি, আপনাদের 5 জনের সাক্ষী রেখে কথাটা বলতে আমার খুব ভালো লাগছে। আর রিটন সম্পর্কে আমি শুধু এটুকু বলবো, রিটন আমি জানি না, মানুষ খুব কোনো ছেলে আমাদের চোখে পড়েনি খুব একটা বেশি, যে অল্পেতে খুব পরিণত মনে হয়, ম্যাচিউর মনে হয়। ওকে কেন আমি জানি না, যখন ঢাকার উপর ছড়া যখন পড়লো তারও আগে থেকে ওকে খুব পরিণত ছিল বলে মনে হতো। তখনও সেই ইন্টারমিডিয়েট কি মনে, 8 কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, আবার পড়ে না, পালায়, আবার বিয়ে করবো বলে খুব অল্প বয়সে বিয়ে করবো শারীরিকে, হঠাৎ মেয়ে হলো নদী, সেই নদীরও বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। তো যাই হোক, হঠাৎ কিন্তু ওর মধ্যে কতগুলো জিনিস আমি লক্ষ্য করেছি, এটা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস। আমি মনে প্রাণে প্রার্থনা করি যেটি যেন চিরকাল থাকে, এবং যে কোনো ব্যাপারে হাসার ক্ষমতা রাখা, হাসাতে পারে। মানুষ যাতে চেহারা খারাপ করে, মুখ খারাপ করে, গালে হাত দিয়ে যাবে বসে থাকে, সেখানে একটি ব্যতিক্রমী চরিত্র। এবং এ যখন বাচ্চাদের বই লেখা শুরু করলো, বিশেষ করে বাচ্চাদের পত্রিকা তৈরি করা শুরু করলো, আমাকে দিয়ে পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নিয়ে লিখেছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে লিখেছে। আমি লিখবো না, লিখতেই হবে, এমনকি ছড়া পর্যন্ত, যেটা আমার হয় না, ছড়াও লিখেছে পাল্লায় পড়ে। তবে আমি ডক্টর নবী সম্পর্কে একটু বলবো। আমি বইটি যদি গতকালকে পরশু পড়তাম আমার সুবিধা হতো, আমার এই কাছাকাছি সময়টা মনে থাকে। পরে সত্যি আমি যেদিন আমাকে দিয়েছিলেন দেলোয়ার, আমি সেই রাতেই বইটা শেষ করে ফেলছি। দেলোয়ার সেটা ভুল করেছি, তো পরে পড়া উচিত ছিল, তাহলে আমি ডিটেলস বলতে পারতাম একটু। কাছাকাছি আমার তারিখ ভুল হয়ে যায়। সালমানটা কথা মনে করে দিয়েছি, আমি সেখান থেকে শুরু করি। সালমান শুরু করতে যেখানে, যে আমি একটু ইশারা করলেন SQ চৌধুরী, আমি একটু পরিষ্কার করে বলি, এই হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। একটু সরাসরি বলা ভালো, সালাউদ্দিন কাদের চৌধুরী কে এই নামের তালিকায় থাকবে কি থাকবে না, এই নিয়ে ঢাকায় অনেক দলঢল হয়ে যাচ্ছে। এবং নবী সাহেব এটি এত ডিটেলস লিখেছেন, কিন্তু যা হয় ভদ্রলোক বলে যা হয়, সেই নামগুলো সম্পর্কে যেহেতু আমাদের যদি বিরক্তি এসে যায়, ওদের নামগুলি তিনি দেননি, কিন্তু আমরা অনেকটা বুঝে ফেলেছি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং
একটা সিদ্ধান্তের ব্যাপারে আমার এত ভালো লেগেছে এটা, যে জাহান ইমাম তাকে চট করে বলেছেন একটা কথা, সেটা হচ্ছে যে তার খবর যেন কিছুতেই বাংলাদেশে না হয়, এবং তিনি বলছেন যে এটা জামিকে উঠবে না। এই যে বিষয়টি নিয়ে যখন সত্যি সত্যি তোলপাড় হচ্ছে ভেতরে ভেতরে, যে কিভাবে বলবেন, কিভাবে অ্যাপ্রোচটা করবেন, এবং বাংলাদেশের রাজনীতিতে তখন কি, আমি এ ফাঁকে একটু আপনাদের বিদেশে কেন স্বদেশ এত প্রিয়, তো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় অনেকদিন আগে বলেছেন যে প্রবাসী বাঙালি স্বচ্ছ, বিদেশে বাঙালিরা খুব ভালো মানুষ। এটি যারা আপনার নিজেরা এখানে আছেন তারা ভালোভাবে টের পান, যে কথাটা খুব সত্য। আরো একটা কথা বলি, না বলে পারবো না, অদ্ভুত কথা বলেছেন রিটন, আমি হয়তো টরন্টোর কথাই বলি। টরন্টোতে আমি তো মোটামুটি কয়েক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, চাকরির সুবাদে, মাঝে মাঝে কবিতা পড়ার সুবাদে, বক্তব্য করার সুবিধা কারণে। তো আমি দেখেছি একটা জিনিস, যে এই টরন্টোতে আমি কখনো নিজেকে যে মাইনরিটি কমিউনিটির একজন আমি কখনোই ফিল করিনি। এটা আমি কয়েকবার এসেছি, নিয়ে তৃতীয়বার আমি এলাম, আমি একবারও ফিল করিনি যে আমি মাইনরিটি কমিউনিটির একজন। আমার ছেলে লাইব্রেরিতে নিয়ে গেছে, বৌমা বই টই আনেন, তো সেখানে আমি দেখেছি লাইব্রেরিতে গিয়ে বাঙালিদের জন্য আলাদা করে বই আছে, বাঙালিদের করে আলাদা ম্যাগাজিন আছে, বাংলাদেশ সিডি আছে, অর্থাৎ বাঙালি সংস্কৃতির এখানে বিকশিত হোক, এটা চান। আমি এবার বলি, এখানে প্রায় 170টার মতো ভাষা আছে বলে আমি শুনেছি, আমি তো জানি তাই না, এবং তারপরে আমি দেখেছি যে অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীলতা এদেশে এখানে আছে, এবং কমিউনিটি নিজেদের সংস্কৃতিকে ভুলে যাক এরাও এটা চায় না। এবং বাঙালি, এটা খুব সুন্দর বলেছে, আমি খুব পছন্দ করেছি কথাগুলো, যে বিদেশে সবচেয়ে বেশি দেশের কথা মনে পড়ে, দেশের বিপদে দুঃখে সুখে সবচেয়ে বেশি আলোড়িত হয় যারা প্রবাসে থাকেন তারা। এবং স্বাভাবিকভাবেই এখানে এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই শব্দটা ব্যবহার করতে আমি একটু তোতলানো উচিত ছিল, ভেতরে ভেতরে তোতলাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। গণতান্ত্রিক মূল্যবোধটি বলা খুব সোজা, বক্তৃতা দেওয়া সোজা, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এই সাধনার ব্যাপার, বা জেনারেশনের সাধনার ব্যাপার, ধৈর্যের ব্যাপার, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ থাকলেই এটি সম্ভব। আমরা তো পাই না। আমি সালিশ মানি, তাল গাছ আমার, এবং এটাই যদি গণতন্ত্রের লক্ষণ হয়, যেটা আমরা বারবার বাংলাদেশে দেখেছি, বারবার লক্ষণটা আসে সামনে, মূলার মতো শুনে এই বুঝি গণতন্ত্র এলো, কিন্তু না, আওয়ামী লীগ আসে অথবা বিএনপি আসে, গণতন্ত্র আর আসে না, তখন দুঃখ লাগে, কষ্ট লাগে, কি হলো। এই যে এই অবস্থাটা বারবার আমাদেরকে বুঝে নিতে পারে। আমি যে কথাটা বলার জন্য এত ঘুরপাক খাচ্ছি, আমি রবি সাহেবের বই পড়ার পরই আমার এই সাহসটা এখন আসছে। 1977 সালে জিয়াউর রহমান একটি সংশোধন করলেন সংবিধানে, সেখানে আপনার ধর্ম একটা জায়গা করে নিল, সমাজতন্ত্র শব্দটি বেচারা বাতিল হয়ে গেল, এবং পরে আবার রাষ্ট্রধর্ম নামে আর একটা জিনিস এরশাদ সাহেব যুক্ত করে দিলেন। তার ফলে কি হয়েছে, আজকে যারা নির্বাচনে অংশ নেয় বাংলাদেশে লক্ষ্য করেছেন যে তাহলে কি আওয়ামী লীগ এই ধর্মীয় রাজনীতি বিশ্বাস করে, এই প্রশ্নটা আমাদের দেখেছে, আমাদের অনেকের মধ্যে জাগে, কেউ হয়তো বলে না, নানা কারণে বলে না, বলতে পারে না। এবং তার ফলে কি হয়েছে, ফলে শুধুমাত্র আমি দেখবো যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি এবং বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, এরা নির্বাচনে যায়নি কেন? 77-এর সংবিধানে যেহেতু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধের মূল ঘটনাটিকে, মূল আদর্শকে যেহেতু বাতিল করা হয়েছে, তারা প্রিন্সিপাল ইলেকশনে যায়নি। অন্যরা কেন গেলেন? জাসদ কেন গেল? ওয়ার্কার্স পার্টি কেন গেল? দুই কারণে গেছে, আমি যদি ভুল না করে থাকি। একটা হচ্ছে যে বিএনপির সঙ্গে যেহেতু জামাত ইনভলভ, অতএব এদেরকে দমন করতে হবে, অতএব আমাদের সঙ্গে এই সরকারকে সমর্থন দিতে হবে। এবং বামপন্থীদের কোনো পথ নাই অনেক সময়, সেটা হচ্ছে তারা জানে যে যারা প্রগতিশীল, আমি প্রগতিশীল শব্দকে একেবারে হিসেব করে বলছি, প্রগতিশীলতার সঙ্গে যারা যুক্ত, তারা জানেন যে
কড়াইয়ের মধ্যে থাকবো না চুলার মধ্যে যাবো, এই নির্বাচনটা তাদেরই করতে হয়, তাতে কোনো চয়েস নেই, এছাড়া কোনো চয়েস নেই, তাদের অপশন নেই। এই যদি গণতান্ত্রিক অবস্থা হয় তাহলে স্বাভাবিকভাবে জাহানার ইমাম মুক্তিযুদ্ধে তিনি তার ছেলেকে হারিয়েছেন, স্বাধীনতা একটু আগে তিনি তার স্বামীকে হারিয়েছেন, ছেলে একটি মাত্র ছেলে তার সঙ্গে জামিয়ে আছেন। তিনি কি দায় পড়েছিল তার, এই যুদ্ধ অপরাধী শব্দটা নতুন করে বেরিয়েছে আমাদের, আমরা জানতাম রাজাকার আল বদরদের বিচার, এখন বেশ কায়দা কানুন করে যুদ্ধ অপরাধী, গুণাটাকে একটু ছোট করে নেওয়া, সব করে নেওয়া, এই ঢংটা, এই যে রাজনৈতিক ঢংগুলো, এর সঙ্গে ছোট ছোট ড্রেন আছে, এই ড্রেনের খবরগুলো এরা জানেন। তারপর ডক্টর নবী একটা বিস্ময় বিজ্ঞানের ক্ষেত্রে, তার স্ত্রীশীল, আমি তো অবাক হয়ে গেছি 1980-তে তিনি বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করে বসে আছেন জাপান থেকে, এত বিদ্বচন। আমি বুঝতে পারি যে উৎসাহটা তার স্ত্রী কতখানি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, আপনি ডক্টর নবীকে অভিনন্দন জানার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি বুঝতে পারি যে একজন অপোজিট সেক্সের এই একটুখানি পিঠ চাপড়ানো না থাকলে মানুষ কখনোই এগোতে পারবে না। আমি এবার বিশ্বাস করি ভাই, কিছু মনে করবেন না, যত স্টুডেন্ট বলে গালাগালি দেন, তো এটি খুব আমার মনে হয়েছে, এটা খুব আমার মনে হয়েছে যে তিনি করেছেন কাজটা। এবং আমি এটি পড়তে গিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে, আমেরিকা সম্পর্কে আমাদের কখনই ভালো না, আমরা ছাত্র অবস্থায় মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক এটা না বলে পেটের ভাত বিশ্বাস। তারপর ছেলে যখন পড়তে গেল তখন একবার ঢোক গেলাম, বলা গেছে এখন তার নিন্দা করা যায়। সেখানে নজরুল জয়ন্তী হয়, ডাকলো গেলাম, সেখানে লোকসঙ্গীত উৎসব হয়, ডাকলো গেলাম। তো পিপল, এটি আমাদের কাছে খুব বড় ব্যাপার। আমেরিকা সম্পর্কে যত গালাগালি করি, আমেরিকান কবি সাহিত্যিক সম্পর্কে কোনদিন এক ফোঁটার কথা বলতে পারলাম না। ওদের সিনেমা নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, নায়ক একজন সে এরকম করে সে 007 এর জেমস বন্ড, সে কি কাণ্ড না করে, কিন্তু দেখা গেল যে জনগণ যে শক্তি, এটা আমেরিকা নানাভাবে প্রমাণ করেছে। সে আমেরিকারও, আমি রিসেন্ট যে জার্নালগুলো পড়ছি, আমার সেখানে পরিষ্কার আসছে যে সেখানেও সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হচ্ছে গণতন্ত্র একটা স্টেট। আমার মনে হয় এই নিয়ে চিন্তা ভাবনা করার অনেক সুযোগ আছে। আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসি। নবী সাহেবের কাছে কৃতজ্ঞ আমি এই কারণে যে তিনি এই কমিউনিটি নিয়ে কাজ করতে গিয়ে কিরকম হ্যাপা সামলেছেন এবং বাসায় বড় করেছেন। আমার শুনতে খুব ভালো লাগছিল এটা, যে বাসাটা বড় হয়েছে। আমি এই গল্পটা কিছু বলে শুনলাম, এটা সেখানে এখনো মিটিং হয়, সেখানে 80-90 জন লোক যায় এবং সেখানে এখনো প্রচুর জ্বালায়। এই ইলাহিয়ার এবং মিন্টু এরা যে শুধু জ্বালিয়েছে কেটে তারা। আজকে এই বইটির প্রকাশনা উৎসবের খবর আমি একটি ইয়েতে পড়েছি, কোন একটা পত্রিকায় যেন কিছুদিন আগে বেরিয়েছে, সেই সংবাদটাও আমি পড়েছি। আজকে এই বইটির আলোচনা এখানে হচ্ছে। বইটির একটা গুণ আমি বলবো, যেটা সালাম আলী খুব সুন্দর করে বলেছেন, রিটনও বলেছেন, সেটা হচ্ছে যে কয়েকটা জায়গা ছিল যেখানে আবেগ নিয়ন্ত্রণ করা সত্যি খুব কঠিন ছিল, কোনো সন্দেহ নেই। একটা জায়গায় তিনি একটু আবেগপ্রবণ হয়ে সঙ্গে সঙ্গে চেক দিয়েছেন। আমি তখন হাতটাকে চুমু দিতে ইচ্ছে করছে যে হাতে একটা চুমু দেওয়া উচিত। কিভাবে চেক দিলেন এটা? সেটা হচ্ছে যখন জাহানারী ইমাম শেষ পর্যায়ে গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, ওই পৃষ্ঠাটা পড়ার সময় আপনি টের পাবেন ভেতরে কিরকম জ্বালা থাকলে, এবং সেটা যে কি কষ্ট করে উনি চেক দিয়েছেন। তার উনি জানেন যে লেখাটা পড়ার পর আমরা যেন হারামজাদা বলে গালাগালি করি, উনি নিজের সে দায়িত্বটা নেবেন। এটা কিন্তু সোজা কথা না, এটা অসম্ভব শক্তিশালী, এটা বড় ব্যাপার। ওই লেখাটা পরে আমরা মুক্তি বেরিয়ে যাবে, কিন্তু উনি এটা অবজেক্টিভলি যা ঘটেছে আস্তে 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 লিখে যাচ্ছেন, একটা পর একটা সাজিয়ে যাচ্ছেন এবং আমাকে তৈরি করছে, পাঠক হিসেবে আমাকে তৈরি করে নিচ্ছে। বিশ্বাস করেন আমি তার লেখা এর আগে কোনোদিন পড়িনি, এই নামটা আমার অপরিচিত। আজকে যখন দেখলাম দিলওয়ারের বাসায় রফিকা নবী সাহেব কোলাকুলি করছেন, একজন আরেকজনকে ছাড়ছেন না, তারা একসঙ্গে লড়াই করেছেন তামিল কাদের বাহিনীর সঙ্গে। আমি এতদিন ধরে রফিকাদার শুনছি,
আজকে দিলারা দেখে থেকে আমি এত খুশি হয়েছি। দিলারা যে সেম জানতাম না, বিলিভ মি। সবাই বলি রফিক আজাদ ভাই থাকবে, লিটন ভাই আসবে, রফিক আজাদ ভাই আসবে। তারপর যে রফিক আজাদ কি একা আসবে, শরীর তো খারাপ তো ভীষণ। আমি ঢাকাও জানতাম না যে উনি সস্তিক এসেছেন। যাই হোক, আমার ভালো লেগেছে বইটি। আমি আশা করব, কিন্তু কি আশা করব? বাংলাদেশের দিকে তাকালে পর আশা শব্দটা দন্ত শোনা তালিপস্র এই যে চিন্তা করতে কোনো আমার সত্যি যেই ডাল ধরি ভাঙিয়া পড়ি, মানে এই ডাল ধরলাম আর নাই, আমি তাতেই ভেঙে পড়েছি। তা আমাদের অবস্থা প্রায় সেরকম। তবু ভাল লাগে 13 ফেব্রুয়ারি মাসে শাহবাগে যে বিস্ফোরণটা হয়েছিল, স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। তারুণ্যকে আমরা সবসময় অন্যভাবে রাখি। আমরা ভাবি যে কি কম্পিউটারে ওরা খুবই পর্ণ ছবি দেখে, ব্লু ফিল্ম দেখে, এগুলি করে, বা অধিকাংশ বাপমানি দেয় ধারণা। সেখানে যে এত বড় একটা কীর্তি করতে পারবে, এটা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু যা হয়, রাজনৈতিক অভিজ্ঞতার, আমি যদি এটার উপদেশটা, আমি হঠাৎ করে একটা চিঠি পেয়েছিলাম, SMS করে পাঠিয়েছে যে আপনি তো আমাদের উপদেশটা, শোনার পর আমার খুব ভালো লাগলো। আমরা জানি আমার উপদেশ ওরাও রাখবে না, আর আমিও দিতে চাচ্ছি না। কি দরকার ছিল আজকে পতাকা দিবস, পরশু এত দিবস, হঠাৎ করে নেতাগিরি করার কি প্রয়োজন ছিল? জাতিকে একটা ধাক্কা দেওয়া দরকার ছিল, কঠোর ধাক্কা দেওয়া হয়েছিল। তারপর কি হয়েছে? উস্কানি দেওয়া হলো। উস্কানি থামাতে গিয়ে আবার শাহবাগ থেকে যেতে হলো কোথায়? একেবারে চত্বরে, কি চত্বরে? মতিঝিল চত্বরে যেতে হলো, অর্থাৎ মৌলবীদেরকে উস্কানি দিতে হলো। বুঝতে পারছেন? আমি ওই জন্য বলছি ৭৭-এর রাজনীতিতে সঙ্গে যারা যুক্ত, তাদের সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তা এখানে, যে তারা ধর্মকে ব্যবহার করে, সে আওয়ামী লীগ হোক কি বিএনপি হোক, ধর্মকে সবসময় ব্যবহার করে আসছে। এবং সেখান থেকে বেরিয়ে যেতে হলে পর যে মুক্ত বুদ্ধি দরকার, জনগণের প্রতি বিশ্বাস থাকা দরকার, জনগণের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। আমি তো পুলিশ দিয়ে পেটায় একটা প্রসেশন করলে কি হবে? পৃথিবী উঠে যাবে। একটা মিটিং করে পৃথিবী উঠে যাবে। আর যদি মিটিং করে তো তার পাল্টা একটা মিটিং করে তোমার বক্তব্য দাও। একটা বই ছাপলে যদি ক্ষতি হয়ে যায়, তার বিপরীতে আরেকটা বই খতো। অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধটাকে আমরা কেউ বিশ্বাস করছি না। একদল মার্সিনারিস মাস্তান দিয়ে বোমা ফাটায়, পেট্রোল বোমা ছড়ে, এবং এগুলো তো দেখেছি আমরা। মুহিত ভাই, মুহিত আমাদের অর্থমন্ত্রী, তার সেদিন ক্যানাডিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে কথা হচ্ছে, ওই জন্য আমার আরো মনে আছে। কথা হচ্ছে সেখানে ঠিক লোক ঢুকেছে, তাকে পাগল বলা হচ্ছে। পুলিশ তাকে জিজ্ঞেস করছে, তুমি কে? ঢুকলা কি করে? আমি হচ্ছি এই দেশের মালিক। একটা পাগল টেবিল চাপড়ে বলছে পুলিশের সামনে, আমি এই দেশের মালিক। 17 কোটি মানুষ আমরা, একটা লোকও ভাবি না এই দেশটা আমি মালিক। এটি যেদিন ভাববে, সেদিনই আমার এই দেশের প্রতি একটু দরদ থাকবে, মায়া থাকবে। নিজের জিনিসের প্রতি কার না মায়া থাকে? এটি অর্জন করতে হয়। আমার খুব ভালো লাগে ডক্টর নবী কতদিন ধরে দেশের বাইরে আছেন, স্বাধীন করলেন। কতদিন দুপুরবেলা খাননি? জিজ্ঞেস করে দেখেন, কতদিন রাতে খাননি? একটা সিগারেট কতবার ভাগ করে, কতজনের ভাগ করে খেয়েছেন? কতদিন চা খাওয়ার সুযোগ পাননি? এত সব কষ্ট স্বীকার করার পরেও দেশ থেকে তাকে চলে আসতে হয়। আজকে কিছুক্ষণ আগে তাজুলের সঙ্গে কথা হচ্ছিল, তাজুল মাহমুদের সঙ্গে। আমি আমার ছেলেকে বললাম যে ওনার সঙ্গে একটা ছবি উঠাবো, আমার তুলে দিও। এতগুলি মুক্তিযুদ্ধের উপর কাজ করেছেন তিনি। আমার কাছে বিষয়ের মনে হয়, কেন দেশে থাকতে পারছিলেন না? প্রশাসন তাদের বিরুদ্ধে লেগে আছে। এবং এটাই আপনি আমি আমরা মনে করি যে আমরা তো ভালো, সব কিচ্ছু না, কারো কোনো ক্ষতি করি না, আমাদের মতো শখ নাই। কিন্তু এটা বাটন রাস্তার দিকে লিখে বসেছেন যে এই খারাপ কাজগুলো তথাকথিত ভদ্রলোক দ্বারা কি কি হয়ে থাকে, দেখো তালিকা। তো আমি একটু নবী সাহেবের সঙ্গে একটু বলতে গিয়ে একটু আপনার জায়গায় একটু হালকা কথা বলবো। সময় আমি জানি অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আছেন আপনার। আমি ভিএস নাইটারের দুটো বই পড়েছিলাম। একটা হচ্ছে ইভা পেরনের লাস্ট ডেজ, এই জাতীয় ব্যাপারগুলো, আর ম্যালকম এক্স সম্পর্কে। আরেকটা হচ্ছে গ্রাম গ্রিনের নোয়িং দ্য জেনারেলস, আর হচ্ছে ভিয়েতনাম। আমি ডকু ফিকশনের কথা বলছি না। ডকু ফিকশন তো আমাদের হাসনাত আব্দুল হাই কল্যাণে আমরা অনেকগুলো জানি। বিদ্রোহী পটুয়া, তারপরে এস এম সুলতান, নবের আহমেদ, আরো জানি মাতব্বর, অনেকেরই লেখা লিখেছে। এমনকি সেলিনা হোসেন অনেকগুলো উপন্যাস লিখেছে, এগুলোর উপরে অনেকগুলো উপন্যাস লিখেছে। কিন্তু না, এটা উপন্যাস না। আমি আবারও জোর দিয়ে বলছি, এইখান থেকে যে কোনো পৃষ্ঠা আপনি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তার কারণ
এতটা সৎ এবং অনেস্ট আছে, প্রতিটি পৃষ্ঠা আপনি ডকুমেন্ট আপনি কোড করতে পারেন এবং সেখানে কোনো কল্পনার জায়গা নাই, আতিশয্য নাই। সেখানে আমার ভালো লেগেছে যে শেষ পর্যন্ত উনি সিদ্ধান্তটা পরিবর্তন করেছেন এবং তার পেছনে জামির ভূমিকা কতটুকু জামি ভালো জানেন, আর নবী সাহেবের ভূমিকা কতটুকু ছিল আমরা জানি, এবং তিনি কি করে এটা সামাল দিয়েছিলেন তিনি বলবেন, তার মুখ থেকে আমরা শুনলে আরো ভালো লাগবে। আমি শুধু লেখককে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আবারও মনে করিয়ে দিই যে দেশের সম্পর্কে সবচেয়ে আগ্রহী প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালি তার সংস্কৃতিকে, তার ভাষাকে যেভাবে আদর করে যত্ন করে টিকিয়ে রেখেছে এখানে, থার্ড জেনারেশন পর্যন্ত তো যাচ্ছে ঠিকঠাক। আমি জানি না পরে গিয়ে কতদূর কি হবে। আমার এটুকু ভালো লাগছে আমার যে দেশকে এখানে তারা অনেক বেশি আপন করে অনুভব করতে পারে। এটা যদি দেশে থাকতে হতো কি ভালোই না হতো। ধন্যবাদ।